কুমুদিনী সরকারি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে সকলকে জানাচ্ছি স্বাগতম। এই করোনার ক্রান্তিকালে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য, সামান্য পুষিয়ে নেওয়ার জন্য কুমুদিনী সরকারি কলেজ অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করেছে। আমরা এইচএসসি ক্লাসে বেশ আগে থেকেই ক্লাস শুরু করেছি, আর ইদানিং আমরা অনার্স ক্লাসের ক্লাস শুরু করছি। তো আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তোমরা বাসায় অবস্থান করছো। সেই সাথে তোমরা আমাদের এই অনলাইন ক্লাসগুলো শ্রেণী অনুযায়ী উপভোগ করবে এবং কিছু জানার এবং বোঝার চেষ্টা করবে। আজকে আমি ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের সংখ্যাতাত্ত্বিক ভূগোল অর্থাৎ কোয়ান্টিটেটিভ জিওগ্রাফি এই কোর্সের একটা টপিক আলোচনা করব। টপিকটি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। প্রতি বছরই এই টপিক থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের প্রশ্ন হয়ে থাকে। এই টপিকটি একই সাথে ডিগ্রি ক্লাসের জন্য খুবই উপযোগী এবং প্রয়োজন। তো আমাদের আজকের টপিক হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। তাহলে কেন্দ্রীয় প্রবণতাটা কি সেটা আমরা আগে বুঝি। যে আমাদের যে তথ্য সমগ্র থাকে, সেই তথ্য সমগ্রের প্রত্যেকটা উপাত্তের একটা কেন্দ্রীয় মানের প্রতি ঝুঁকে থাকার প্রবণতা লক্ষ্য করা যায়। এই প্রবণতাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতাকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গড়, মধ্যমা এবং প্রচুরক। আজকে আমরা গড় নিয়েই মেইনলি আলোচনা করব। এরপরে আমরা মধ্যমা এবং প্রচুরক নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি যে আমাদের যে উপাত্ত দেয়া রয়েছে, এখানে রয়েছে শ্রেণী, গণসংখ্যা। তার আগে আমাদের জানা দরকার যে গড় কাকে বলে। যেহেতু আমরা গড় নির্ণয় করছি, তার আগে আমাদের গড় কি সেটা জানা দরকার। গড় হচ্ছে কোনো তথ্য সমগ্রকে, উপাত্ত সমূহকে যদি আমরা যোগ করি এবং সেই যোগফলকে যদি উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে যা পাওয়া যাবে সেটি হচ্ছে গড়। গড় নিঃসন্দেহে একটা কেন্দ্রীয় প্রবণতা এবং এটি পুরো সমগ্রকের একটা সংক্ষিপ্ত রূপ। আমি বাস্তব জীবনের একটা উদাহরণ থেকে বিষয়টি আরেকটু পরিষ্কার করতে চাই। সেটি হচ্ছে যে আমরা প্রায়শই বন্ধুবান্ধব মিলে ছোটোখাটো পিকনিকের আয়োজন করে থাকি। সেখানে কিন্তু রান্নাবান্না করতে হয়। রান্নাবান্না করতে গেলেও কিন্তু আমাদের এই যে গড় যে অনুভূতিটা, সেন্সটা, সেটা কিন্তু খুব দরকার। কারণ আমরা যদি কোনো পিকনিকে 20 জন বা 30 জন সদস্য উপস্থিত হই, তাহলে নিশ্চয়ই আমরা জনে জনে জিজ্ঞেস করবো না যে তুমি কতটুকু চাল খাও, তুমি কতটুকু খাও, এভাবে কিন্তু আমরা জিজ্ঞেস করবো না। আমরা কিন্তু একটা গড় পর্তা ধরবো, আনুমানিক ধরবো যে 1 কেজিতে 5 জনকে খাওয়ানো সম্ভব হবে, ধরে নিলাম আর কি। সেই ক্ষেত্রে আমরা দেখব যে জন প্রতি আমরা 200 গ্রাম চাল নির্ধারণ করে থাকি। তো এটাই হচ্ছে গড়। অর্থাৎ ওই যে 200 গ্রামটা কী করছে, পুরো যে আমরা যারা পিকনিকে যাচ্ছি সকলের যে খাবার পরিমাণটা, সেটাকে সংক্ষেপে প্রকাশ করতেছে। যে ইন্ডিভিজুয়ালি কে কতটুকু খায় সেই ধারণাটুকু না নিয়ে সংক্ষেপে আমরা 200 গ্রামকে নির্ধারণ করলাম যে আমরা যদি জন প্রতি 200 গ্রাম করে ধরি, তাহলে আমাদের খাদ্যের ঘাটতি পড়বে না।
এই জন্য এই ধরনের কাজে কিন্তু আমাদের এই গড়টা খুব বেশি প্রয়োজন। আমাদের ভূগোল বিষয়ে আরও বেশি প্রয়োজন, বিভিন্ন গবেষণার ক্ষেত্রে গড় প্রয়োজন হয়। এবার আমরা আসি যে গড়টা নির্ণয় করব আমরা কিভাবে। এখানে কিন্তু ধরি আমরা এইটাই কোশ্চেনে দেওয়া আছে যে এই উপাত্ত থেকে বা উপাত্ত সমগ্রক থেকে আমাদের গড় নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া রয়েছে কি শ্রেণী এবং গণসংখ্যা। তাহলে শ্রেণী এবং গণসংখ্যা কি এটা আগে ক্লিয়ারলি জানা দরকার যে শ্রেণীটা কি। আমরা ক্লাসে কিন্তু যদি স্টুডেন্টদের শ্রেণী করতে চাই বা ক্লাসিফিকেশন করতে চাই তাহলে আমরা কিভাবে করি? নর্মালি আমরা করি যে কিছু ভালো স্টুডেন্ট, কিছু মাঝারি স্টুডেন্ট আর কিছু দুর্বল স্টুডেন্ট, এরকম 3টা ভাগে ভাগ করে থাকি। তাহলে প্রত্যেকটা ভাগে কিন্তু একটা শ্রেণী। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে নাম্বার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা ধরে নেই যে 45% মার্কসের নিচে যারা পায় তারা হচ্ছে দুর্বল স্টুডেন্ট, আর 45 থেকে 60 পর্যন্ত যারা মার্কস পায় তারা হচ্ছে মাঝারি স্টুডেন্ট, আর 60 আপ যারা তারা হচ্ছে ভালো স্টুডেন্ট। তাহলে আমরা কী করলাম? এখানে কিন্তু শ্রেণী করলাম যে পাশের নাম্বার থেকে শুরু করে 45 পর্যন্ত এটাকে আমরা ধরলাম হচ্ছে দুর্বল স্টুডেন্ট, 45 থেকে 60 পর্যন্ত আমাকে ধরলাম হচ্ছে মাঝারি স্টুডেন্ট, এবং 60-এর উপরে আমরা সেটাকে ধরলাম ভালো স্টুডেন্ট বা মেধাবী স্টুডেন্ট। তাহলে এইরকম শ্রেণী কিন্তু এই শ্রেণী যে আমরা বলতেছি 0 থেকে 10 এটা একটা শ্রেণী। তাহলে শ্রেণী হচ্ছে যে কোনো সমগ্রকের একটা বিশেষ বৈশিষ্ট্যকে ধারণ করে, যে 0 থেকে 10 এটা একটা বৈশিষ্ট্যকে মিন করে, সেটা একটা কিছু মিন করে যেটা ভালো বা মন্দ বা বেশি বা কম, এটা কিছুকে মিন করে আর কি। 10 থেকে 20 এটা একটা শ্রেণী, 20 থেকে 30 এটা একটা শ্রেণী, রেঞ্জ একটা। তাহলে গণসংখ্যাটা কি? যে এই রেঞ্জের মধ্যে বা এই শ্রেণীর মধ্যে কতজন আছে বা কতটা আছে। এখানে কিন্তু আমরা বলিনি যে এখানে শ্রেণীটা এটা কিসের শ্রেণী, এটা কি বয়সের নাকি নম্বরের? এগুলো প্রশ্নে বলা থাকতে পারে, নাও থাকতে পারে। এটা বয়সের হতে পারে, নম্বরের হতে পারে। এখানে আমরা যেহেতু পর্যন্ত আছে, 70 পর্যন্ত আছে, ধরে নিলাম যে নম্বরে এটা কোনো একটা পরীক্ষার নম্বর। তাহলে 0 থেকে 10 এই শ্রেণীর মধ্যে অর্থাৎ এই রেঞ্জের মধ্যে নম্বর পেয়েছে, ধরে নিলাম যেহেতু নম্বর 5 জন। 10 থেকে 20 এই নম্বর পেয়েছে, মানে 10 থেকে 20-এর মধ্যে কেউ 11, কেউ 12, এরকম যে যারা পেয়েছে এরকম আছে 7 জন। 20 থেকে 30 এরকম আছে 9 জন। 30 থেকে 40 এরকম আছে 12 জন। 40 থেকে 50 এরকম আছে 10 জন। 50 থেকে 60 এরকম আছে 6 জন, এবং 60 থেকে 70 এর মধ্যে আছে হলো 5 জন। এটা কিন্তু একটা মোটামুটি একটা আদর্শ ডেটা, কারণ আমরা দেখতে পাচ্ছি যে দেখো যে মাঝখানের যে শ্রেণীটা এই যে 30 থেকে 40 এই নাম্বারটা বেশি সংখ্যক স্টুডেন্ট পেয়েছে। তার মানে এইটাই হবে হলো আসলে কেন্দ্রীয় প্রবণতা। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট যে কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় মানের প্রতি কিন্তু বেশিরভাগ ডেটা রয়েছে। তাহলে আমরা এখান থেকে একটা আইডিয়া পাই যে কেন্দ্রীয় মানটা এই 30 থেকে 40-এর মধ্যে সীমাবদ্ধ হওয়ার কথা। সেটাকে আমরা একটু হিসাব করে দেখব। তো এই প্রদত্ত ডেটাকে আমাদের সারণীতে সুন্দর করে সাজাতে হবে। এটা কিন্তু আমাদের উপাত্ত দিয়ে দিয়েছে আর কি, সেটাকে আমরা সারণী তৈরি করবো। এখান থেকে সারণী তৈরি করার আগে আমাদের মাথায় রাখতে হবে যে গড়ের সূত্র কি, মানে গড় নির্ণয় করতে গেলে আমার কী কী জিনিস লাগবে সেটা মাথায় রেখেই কিন্তু আমাদের টেবিলটা তৈরি করতে হবে। তো সেটা মাথায় রাখতে গেলে আমাদের সূত্র মনে রাখতে হবে। গড় নির্ণয়ের বেশ কয়েকটি সূত্র রয়েছে, তার মধ্যে বহুল প্রচলিত 3টি সূত্র আমি লিখছি, তোমরা খেয়াল করো। গড়কে সাধারণত আমরা x বার দিয়ে প্রকাশ করে থাকি। x বার ইকুয়াল টু সামেশন অফ x বাই n। তাহলে ওই যে আমরা গড়ের সূত্রে জেনেছি বা গড়ের সংজ্ঞায় জেনেছি যে যতগুলো উপাত্ত থাকবে তার
যোগফলকে উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় পাই, সংজ্ঞার মধ্যেই আমরা পড়েছি। এটা হচ্ছে সেই সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় করার একটা সূত্র। তো এইটা আমরা প্রয়োগ করব কখন? যখন আমার পুরো সমগ্রটা দেওয়া থাকবে। আমাদের কিন্তু এখানে টেবিল আকারে দেওয়া আছে, শ্রেণী এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। সো এই সূত্রটা কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো না। এটাই সরাসরি কাজ করার ক্ষেত্রে এই ধরনের যখন টেবিল করে দেওয়া থাকবে তথ্য, তখন আমরা সরাসরি সূত্রটা ইউজ করবো এইভাবে, সামেশন অফ এফ এক্স বাই এন। তাহলে এখানে সামেশন অফ এফ এক্স জিনিসটা আসলে কি হচ্ছে? এখানে এক্স হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এই এফটাই হচ্ছে এই যেগুলো, যেমন 5 একটা এফ, 7 একটা এফ। তাহলে এখানে কিন্তু আসলে এফটাকে কিন্তু আমরা আলাদা করে যে যোগ করব বা সাম করব তা কিন্তু না। হলো সামেশন অফ এফ এক্স, মানে এফ এবং এক্সের গুণফলের সমষ্টি। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এফ কি আর এক্স কি। এক্স হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে সামেশন অফ মানে প্রত্যেকটা শ্রেণীতে একটা করে এফ এক্স থাকবে, সেটাকে আমরা যোগ করব। আমরা যে কোনো একটা সূত্রকে আমরা প্র্যাকটিস করব, করলে এই বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু সামনের দিকে আগাই। এটা হচ্ছে সরাসরি পদ্ধতি। আমরা আরেকটা করতে পারি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। সেটি হচ্ছে আমরা এভাবে লিখতে পারি সূত্রটা, এ প্লাস সামেশন অফ এফ ডি বাই এন। এটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। আরেকটা আছে পর্যায়ক্রমিক বিচ্যুতি পদ্ধতি, যেটা আমরা এখন প্র্যাকটিস করব। ওইটা সূত্রটা দেখতে একটু জটিল মনে হয়, এই 3টি সূত্রের মধ্যে সবচেয়ে কঠিন মনে হবে দেখতে, কিন্তু কাজ করতে সবচেয়ে সুবিধা। এই জন্যে ওটাকে আমরা আগে প্র্যাকটিস করব, পরে আমরা এগুলো সুযোগ পেলে আলোচনা করব। তাহলে আরেকটা হচ্ছে পর্যায়ক্রমিক বিচ্যুতি পদ্ধতি, এ প্লাস সামেশন অফ এফ ডি বাই এন ইন্টু সি। তাহলে সি এখানে হচ্ছে শ্রেণী ব্যবধান। আমাদের প্রদত্ত যে উপাত্ত, তার মধ্যে শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান হচ্ছে 10, কারণ যে 0 থেকে 10, 10 থেকে 20। তাহলে শ্রেণী ব্যবধানটা আমরা কীভাবে নির্ণয় করব? উচ্চ সীমা থেকে নিম্ন সীমাকে বাদ দিয়ে আমরা শ্রেণী ব্যবধান নির্ণয় করব। যে কোনো শ্রেণীর উচ্চ সীমা থেকে নিম্ন সীমাকে বাদ দিলে আমরা শ্রেণী ব্যবধানটা পাই। তাহলে এখানে সির মান হবে 10 বা 10। এবার আমরা এই যে সিম্বলগুলো লিখলাম, সেটা কোনটা কি আমরা একটু স্মরণ রাখার জন্য লিখি, যে এ হচ্ছে অনুমিত গড়। অনুমিত গড় মানে যেই গড়টাকে আমরা অনুমান করব সেটা হচ্ছে অনুমিত গড়। আর এফ হচ্ছে গণসংখ্যা, শ্রেণীর গণসংখ্যা আর কি। প্রত্যেকটা শ্রেণীতে আলাদা আলাদা গণসংখ্যা থাকে। তারপরে ডি হচ্ছে বিচ্যুতি, ডি হচ্ছে বিচ্যুতি। এন হচ্ছে মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা। আর সি হচ্ছে শ্রেণী ব্যবধান, সি হচ্ছে শ্রেণী ব্যবধান। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে কোনটা কি। এখন এই প্রদত্ত উপাত্তের উপর ভিত্তি করে আমরা একটা সারণী তৈরি করব, যে সারণী থেকে আমরা এই গড় নির্ণয় করব। এই সূত্রের মধ্যে যা আছে সেটা পাওয়ার জন্য এখন দেখি আমাদের কি কি লাগবে। এ হচ্ছে অনুমিত গড়। অনুমিত গড় আমরা কোনটাকে ধরব? অনুমিত গড় শ্রেণীর মধ্যমানকে আমরা অনুমিত গড় ধরব। যেমন এখানে একটা আমরা আগেই বলেছি যে এই যে এখানে 12টা ফ্রিকোয়েন্সি আছে, 12টা তথ্য আছে।
30 থেকে 40-এর মধ্যে, তাহলে এটাই কিন্তু অনিয়মিত গড় শ্রেণী। এই শ্রেণীর মধ্যমানটাই হবে হচ্ছে অনিয়মিত গড়। তাহলে এই শ্রেণীর মধ্যমান কত? 30 এবং 40-এর মধ্যমান কত? 35। তাহলে এখানে এর মান হবে 35। এফটা কি? গণসংখ্যা। তাহলে প্রত্যেকটা শ্রেণীতে আমরা ইন্ডিভিজুয়াল গণসংখ্যা দেখতে পাচ্ছি যে এই এফের মান এক সময় 5, কখনো এই শ্রেণীতে 5, এই শ্রেণীতে 7, এই শ্রেণীতে 9, এই শ্রেণীতে 12, এভাবে এফের মানটা চেঞ্জ হচ্ছে আর কি। ডি এর মান, ডি হচ্ছে বিচ্যুতিটা আমরা টেবিল তৈরি করার সময় বলবো। মোট গণসংখ্যা, অর্থাৎ এইখানে যতগুলো প্রত্যেকটা শ্রেণীতে যতগুলো গণসংখ্যা আছে, এফ এর মান আছে, সবগুলো যোগ করলে যা পাওয়া যাবে সেটি হচ্ছে আসলে এন। আর শ্রেণী ব্যবধান তো আগেই বললাম যে উচ্চসীমা থেকে প্রত্যেকটা শ্রেণীর উচ্চসীমা থেকে নিম্ন সীমাকে বাদ দিলে যেই ব্যবধানটা পাওয়া যায় সেটি হচ্ছে শ্রেণী ব্যবধান সি। এবার আমরা টেবিলটা তৈরি করে ফেলি। তো প্রথমে আমরা একটা বক্স তৈরি করে ফেলি। বক্সটা আমরা এমনভাবে তৈরি করব যাতে এই শ্রেণী সংখ্যাটা এখানে যতগুলো শ্রেণী ততগুলো রো আমাদের তৈরি করতে হবে, সেটা মাথায় রেখে আমাদের বক্স করতে হবে। এখানে শ্রেণী রয়েছে কয়টা? 7টা। তাহলে 8টা এখানে রো করব, কারণ হেডিংয়ের জন্য একটা রো থাকবে আর বাকি 7টা থাকবে আমাদের বিভিন্ন শ্রেণী। প্রথমে আমরা 2 ভাগ করে নিলাম। 8টা ভাগ করাটা খুবই সহজ, আমাদের 4 ভাগ হয়ে গেল। তারপরে প্রত্যেকটাকে আবার 2 ভাগে ভাগ করলে আমরা 8টা রো পাবো। মনে রাখতে হবে আমাদের যে কয়টা শ্রেণী থাকবে তার চাইতে একটা বেশি রো করব, কারণ একটি থাকবে হেডিং। এখন হেডিংয়ে কি কি থাকবে লক্ষ্য করি। যে প্রথমে তো এই শ্রেণীটা থাকবেই নিঃসন্দেহে, তাহলে শ্রেণীর জন্য একটা রো করলাম, এটা হচ্ছে শ্রেণী। তাহলে শ্রেণীর জন্য রো, তাহলে কি কি শ্রেণী আছে? 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু, মধ্যমান বা মধ্যবিন্দু যে কোনো কিছু লেখা যেতে পারে। শ্রেণীর মধ্যমান, এটাকে আমরা নর্মালি এক্স দ্বারা প্রকাশ করি। প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান হচ্ছে হায়ার লিমিট এবং লোয়ার লিমিট যোগ করে 2তে ভাগ করতে হবে। তাহলে এটা হবে হলো 5, এটা 15, 25, 35, 45, 55, 65, এগুলো হচ্ছে এক্স বা শ্রেণীর মধ্যমান। আর কি লাগবে? এরপরে লাগবে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, এফ এর মান। এক্স পাইলাম, এবার হলো এফ। এফ এর মান, এফ হচ্ছে গণসংখ্যা, এই গণসংখ্যা। প্রথমটা হচ্ছে 5, তারপরটা 7, তারপরটা 9, তারপরটা 12, তারপরটা 10, 6, 5। তাহলে শ্রেণী ব্যবধানে গেল, এফ গেল। এবার হচ্ছে ডি। ডি আসলে কি? ডি হচ্ছে বিচ্যুতি। এই ক্ষেত্রে ডি হচ্ছে ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ বাই সি। এটা অবশ্য জানা থাকা ভালো, না জানলেও যে খুব কাজের ক্ষেত্রে সমস্যা হবে তা নয়। কারণ আমরা এখানে অনুমিত গড় আমাদেরকে কিন্তু একটা ধরতে হবে। অনুমিত গড় কত? তাহলে ধরলাম আমরা যে এই শ্রেণীটা হচ্ছে গড় শ্রেণী। এখানে আমরা লিখে দিতে পারি যে গড় শ্রেণী।
গড় শ্রেণী, মানে এই জায়গাটাতেই গড়টা আছে বলে আমরা ধারণা করছি। তাহলে এই যে এক্স হচ্ছে প্রত্যেকটা মধ্যমান আর এ হচ্ছে অনুমিত গড়, তাহলে অনুমিত গড় কত? 35 বা 35। তাহলে এইখানে ডির মান কত হবে? ডির মান হবে হলো যে এক্স থেকে আমরা 35কে বাদ দিব। এক্স কত? এক্স হচ্ছে 5, 5কে 35কে বাদ দিতে হবে, মানে কি মাইনাস হবে, তাকে আবার 10 দিয়ে ভাগ করতে হবে। তো এটা হিসাব ছাড়াই আমরা বের করতে পারি। সেটা কীভাবে বের করতে পারি? যেমন এই যেখানে আমরা গড় শ্রেণী ধরেছি সেটাকে আমরা 0 দিব, আর উপর দিকে হবে মাইনাস, -1, -2, -3, আবার নিচের দিকে হবে +1, মানে প্লাস দেওয়ার দরকার নেই, 1, 2, 3। এবার আমাদের প্রয়োজনটা হচ্ছে যে সামেশন অফ এফ ডি। তাহলে আমরা এখানে এফ ডির মানটা বের করব। এফ ডি আমরা এই এফ এবং ডিকে গুণ করলেই পাবো। প্রত্যেকটা রোতে এক একটা এফ ডি থাকবে। যেমন 5 আর -3, এটা গুণ করলে কত হয়? 3, 5, 15, কিন্তু ঋণাত্মক 15। এরপরে 7 দুগুণে 14, 9 কে 9, এটা তো 0ই। 0কে আমরা যা দিয়ে গুণ করি না কেন 0ই। 10 একে 10, 6 দুগুণে 12, 3, 5, 15। তাহলে আমাদের এই সূত্রের মধ্যে কি লাগতেছে? সামেশন অফ এফ ডি। তাহলে এই হচ্ছে সামেশন অফ এফ ডি। এই সবগুলো যোগ করলে হবে সামেশন অফ এফ ডি। এটা বের করার জন্য আমাদের কি করতে হবে? এই ঋণাত্মকগুলো আলাদা যোগ করতে হবে এবং ধনাত্মকগুলো আলাদা যোগ করতে হবে। তাহলে ঋণাত্মকগুলো আমরা যোগ করে ফেলে আগে 15 আর 14 কত হয়? 29, 29 আর 9 হবে 38। তাহলে আমরা একটু টুকে রাখি এক জায়গায়। একটা হচ্ছে -38। এবার প্লাসে আসি, 10 আর 12 হচ্ছে 22, 22 আর 15 কত হয়? 37। তাহলে একটা হচ্ছে 37, একটা হচ্ছে 38। 37 হচ্ছে প্লাস আর মাইনাস হচ্ছে 38। ওকে, তাহলে যোগফল কত হচ্ছে? সামেশন অফ এফ ডি হলো কত হচ্ছে? -1। তাহলে সামেশন অফ এফ ডি আমরা পেয়ে গেলাম। এবার আমরা এইটা সূত্রের মধ্যে ফেলে হিসাবটা করে ফেলবো। এই কাজটুকু আমরা টেবিলের নিচে করব, যেহেতু আমাদের জায়গা নেই এখানে। আমরা টেবিলটা মুছে ফেলি, মুছে এই হিসাবটা করে ফেলবো। আমরা মনে রাখবো হচ্ছে এফ ডি হচ্ছে -1। এই সূত্রটাকে আমরা পরিষ্কারভাবে এখানে লিখি যে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফ ডি বাই এন ইন্টু সি। তাহলে এখানে অনুমিত গড় কত ছিল? আমাদের গড় শ্রেণীর মধ্যবিন্দু কত ছিল? 35, অর্থাৎ 35 প্লাস সামেশন অফ এফ ডি আমরা কত পেলাম? -1। আর এন কত আমাদের? সবগুলো যোগ করলে কত হয়? 54 হয় সম্ভবত, দেখি। 12, 12, 12, 24, 24 আর 9 কত হয়? 33, 43, 49, 54। ওকে, ফাইন। তাহলে এন হচ্ছে 54 আর ইন্টু সি হচ্ছে 10। এবার এটাকে ক্যালকুলেটারে আমরা মাইনাস করি, দেখি কত আসে। এটা মাইনাস করলে আসে 34.18। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় গড়। এই গড়টা করার পরে আমরা একটা ভৌগোলিক মন্তব্য করতে পারি যে প্রদত্ত উপাত্তের নির্ণেয় গড় হচ্ছে 34.81। এই সংখ্যাটি এই প্রদত্ত সমগ্রকের একটা প্রতিনিধিত্বকারী মান, যা থেকে এই সমগ্রক সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা পাওয়া যায়। এই ছিল আজকের ক্লাস। আগামী ক্লাসে আমরা মধ্যমা এবং প্রচুরক একসাথে করবার চেষ্টা করব, মানে মধ্যমা করিয়ে আমরা প্রচুরক করে ফেলবো। আজকে শুধু গড় করলাম। ধন্যবাদ সকলকে ক্লাসটি পূর্ণমাত্রা দেখার জন্য।